হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। ওই ছেলেগুলো আমাকে অনেক টাকা দিয়ে এক রাতের জন্য নিয়ে গেল। 5টা ছেলেই যখন আমার শরীরটা নিয়ে তাদের সুখ নিচ্ছিল, তখন হঠাৎ তাদের ষষ্ঠ বন্ধু এসে হাজির। কিন্তু সে রুমের ভিতরে ঢুকতেই তার কণ্ঠ দিয়ে আওয়াজ বেরিয়ে এলো, কেননা অবস্থার জন্য একজন মানুষ এমন কিছু করতে বাধ্য হয় যা সে কখনো চিন্তাও করেনি, বা অন্য কথায়, কখনো কখনো অনেক স্বপ্ন একজন মানুষকে শেষ করে দেয়। আর আমিও কখনো পূরণ না হওয়া স্বপ্নের আশায় বেরিয়ে পড়ি। আমি রাত 12টার পর থেকে তাদের ছোট্ট ঘরে বিছানায় শুয়ে আছি। একের পর এক ছেলেরা আমাকে শেষ করে দিচ্ছিল। ব্যথা অনেক ছিল, কিন্তু এই সবই আমি নিজের ইচ্ছায় গ্রহণ করেছি। না আমার পোশাকের হুঁশ ছিল, না আমার শরীরের ব্যথার হুঁশ ছিল। দুটি ছেলেই আমার অবস্থা এমন করে দিয়েছে যে আমার সব শরীর অনেক ব্যথা হয়ে গিয়েছে। শুধু এই ভেবেই আমার মন কেঁপে উঠছিল যে এরপরে আরও 3টা ছেলে আসতে চলেছে। তাদের লোভ ছিল অনেক এবং আমাকে তাদের আনন্দের সহিত সময় দিতে হবে। আমি কল্পনাও করিনি যে আমার জীবনে এমন একটি রাত আসবে। এইসবই অনেক টাকার বিনিময়ে মজা করছিল, তাই আমাকে পিছিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। আমার দায়িত্ববোধ এবং আমার পরিবারের স্বপ্ন আমাকে এই রাস্তায় নিয়ে এসেছে, তাই আমি এক রাতে 5 ছেলের সাথে রাত পার করতে রাজি হয়েছিলাম। সাধারণ পরিস্থিতিতে কোনো মেয়ের পক্ষে এরকম ভাবাও সম্ভব নয়, কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই সিদ্ধান্ত নিতে আমার অনেক বেশি সময় নেইনি। তারা সবাই সুস্থ সবল ছেলে ছিল, যাদের শক্তির কাছে আমি কিছুই না। 2 ছেলেই আমাকে মুহূর্তের মধ্যে শেষ করে দিচ্ছে, তাদের লোভ ছিল অনেক বেশি। এই প্রথম কোনো ছেলের ছোঁয়া পেয়েছিলাম আমি। দ্বিতীয় ছেলেটি চলে যাওয়ার সাথে সাথে তৃতীয় ছেলেটি ঘরে প্রবেশ করল। আমি একটা নিঃশ্বাস নিয়ে বললাম, আমি একটু সময় চাই, কিন্তু সে বলল আমার কাছে সময় নেই, আমার অন্য বন্ধুরা বাইরে বসে অপেক্ষা করছে। তার কথা শুনে আমার চোখে পানি চলে এলো। সে সাথে সাথে আমার দিকে এগিয়ে এলো। আমার চোখের পানি উপেক্ষা করে সে আমার উপরে ভেঙে পড়তে থাকল। আমার শরীর সহ্য করার শক্তি হারাচ্ছিল। আমি বারবার চেষ্টা করলাম ওকে আমার থেকে দূরে পাঠিয়ে দিতে, কিন্তু সে ততই আমার উপরে আধিপত্য বিস্তার করতে থাকল। মনে হলো যেন সে এই খেলাটা উপভোগ করছে। আমি যখন তাকে সরিয়ে দিতাম, সে ততই আগের চেয়ে অনেক বেশি উৎসাহ নিয়ে আমার কাছে আসত। তাই এখন আমি ওকে থামাতে চেষ্টা না করে চুপ করে সহ্য করে যাচ্ছিলাম আমার উপরে হওয়া এই কাজটা। 1.5 ঘন্টা ধরে সে তার সুখ মেটাতে থাকল, আর যাবার সময় আমার শরীরে দাগ দিয়ে বলল সুযোগ পেলে আবার আমার সাথে সময় পার করতে আসবে। সে চলে যাওয়ার পরে আমি আমার শরীরের দিকে তাকিয়ে অবাক হয়ে উঠলাম। শরীরের এমন কোনো অংশ নেই যেখানে দাগ নেই। তৃতীয় ছেলে তো আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। বিভিন্ন স্থানে তার দাগের চিহ্ন ছিল, এবং তারপরের 2 ছেলেও ঘণ্টাখানেক আমাকে তাদের সুখের শিকার বানালো। তারা আমার প্রতি বিন্দুমাত্র দয়া দেখায়নি, এবং কেন দেখাবে? ওরা আমার একটা রাত, একটা বড় অঙ্কের টাকার বিনিময়ে কিনেছে। তারা শুধু তাদের সুখ নিচ্ছে। আর এই একটা রাত আমার জীবনের সবচেয়ে অন্ধকার রাত হয়ে গিয়েছে। আমার অবস্থা এমন হয়েছিল যে আমার কোনো জ্ঞান ছিল না। ব্যথার কারণে আমি এদিক ওদিক ঘুরতেও পারছিলাম না। আমার চোখ আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে। তখনই তারা আমাকে বলল যে তাদের একজন বন্ধু এসেছে। তাকে অস্বীকার করার বা তার বিরুদ্ধে প্রতিবাদ করার মতো শক্তিও আমার অবশিষ্ট ছিল না। ষষ্ঠ ছেলেটি রুমে এসে আমার বিছানার কাছে এসে আমাকে দেখেই তার আওয়াজ বেরিয়ে এলো। কি কারণে তার আওয়াজ বেরিয়ে এলো তা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। আমার নাম মধুমিতা, আর আমার বয়স তখন মাত্র 22 বছর। আমি গ্রাজুয়েশন করেছিলাম, কিন্তু আজকাল স্নাতক কিছুই নয়। বিএড করার পরেও মানুষ ডিগ্রি হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এটার সঠিক ধারণা আমি তখন বুঝতে পারি যখন আমি চাকরি খুঁজতে বের হলাম। প্রতিটি কোম্পানির সামনে তরুণ তরুণীদের একটা বিশাল লাইন, নিজের সময় আসার অপেক্ষায়। এমন অবস্থায় আমার মতো একটা মেয়ে কোথায় চাকরি পাবে, যার না আছে কোনো অভিজ্ঞতা, না কোনো বড় ডিগ্রি? কিন্তু চাকরি পাওয়াটা আমার অনেক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল, কারণ বাবা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াতে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল।
বাড়িতে বাবাই একমাত্র উপার্জনকারী ছিলেন, আর আমরা 3 বোন অবিবাহিত ছিলাম। আমার বড় বোন শিক্ষিত না, তাই রোজগারের দায়িত্ব আমার উপরে এসে পড়ে। আমি যখন বাড়ি থেকে বের হলাম, তখন আমি বুঝতে পারলাম বাইরের জগৎটা কত কঠিন। এখন বুঝতে পারলাম বাবা কত কষ্ট করে আমাদের মুখে খাবার তুলে দিতেন। বাবার প্রতি আমার সব সময় রাগ হতো যে তিনি আমাদের ইচ্ছা পূরণ করেন না। আমার রাগে মন খারাপ হয়ে যেত, তবুও তিনি আমাকে অনেক আদর করে বলতেন, মা, চিন্তা করিস না, একদিন তোরও ভাগ্য ফিরবে। কিন্তু সেই দিন আর এলো না। একদিন বাবা ঘুমের মধ্যে এই পৃথিবী থেকে চলে গেলেন। যখন সকালে আমরা বুঝতে পারলাম যে বাবা আর আমাদের মধ্যে নেই, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে বাবা আমাদের জন্য কতটা ছিলেন। অন্তত তিনি আমাদের লোকের খারাপ দৃষ্টি থেকে রক্ষা করতেন, আর খাবারের মতো মৌলিক জিনিস থেকে বঞ্চিত ছিলাম না। বাবা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কয়েকদিন পর্যন্ত আমাদের প্রতিবেশী ও পরিবারের সদস্যরা আমাদের সাহায্য করেছিল, কিন্তু আস্তে আস্তে সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আজকের যুগে কে কাকে খাওয়াতে পারে? আমি চাকরির খোঁজে বাড়ি থেকে বেরোতে বাধ্য হয়েছিলাম, এবং আমি বুঝতে পেরেছিলাম যে বাইরের জগৎ মেয়েদের জন্য কতটা কঠিন। আমি কোনো কোম্পানিতে চাকরি পাইনি। প্রতিটি কোম্পানির বাইরে হাজার হাজার ছেলে দাঁড়িয়ে আছে। আমি স্কুলের দিকে গেলাম। যখন আমি ঘুরলাম, সেখানের অবস্থা আরও খারাপ। অর্ধেক দিনের বেশি কাজ করার পরিবর্তে মাসে মাত্র 6,000 টাকা পাওয়া যেত। সংসার খরচেই সব টাকা শেষ হয়ে যেত। এতেও স্কুলের মালিক আমাকে আমার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করলে আমি চুপ হয়ে যেতাম। অনেক খোঁজাখুঁজি করেও কোনো কাজ পেলাম না, তাই আমার এক বন্ধুর ভাইয়ের মাধ্যমে আমি একটি পিৎজা হাউসে ওয়েটারের চাকরি পাই। যেখানে সারাক্ষণ ছেলে মানুষের ভিড় থাকত, সেখানে একটা কালো রঙের কোট আমার হাতে তুলে দেওয়া হলো, যার উপরে পিৎজা হাউসের নাম লেখা ছিল। পরের দিন থেকেই আমাকে কাজের জন্য ডাকা হয়েছিল। তারা ওয়েটারের নামে একটি আধুনিক মেয়ে চেয়েছিল, যার শরীরের উপরে ছোট চুল ছড়িয়ে থাকবে এবং সে যেন অনেক মেকআপ করে ডাইনিং হলে দাঁড়িয়ে থাকে। আমি ইউনিফর্মটি আমার ব্যাগে রেখে বাড়ি ফিরে এলাম। আমি তখনও ঠিক করতে পারিনি যে আমি এই কাজটি করতে চাই কিনা, কারণ এটা আমার জন্য খুবই কঠিন কাজ। বাবা থাকতে আমাকে কখনোই প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে হয়নি। আর এত সব পোশাক পরে এত ছেলের মধ্যে পিৎজা হাউসে দাঁড়িয়ে থাকাটা আমার জন্য অনেক অস্বস্তিকর কাজ ছিল। কিন্তু ক্ষুধা একজন মানুষকে সবকিছু করতে বাধ্য করে। আমি যখন সেখান থেকে বাড়ি ফিরে আসি, তখন আমার মা দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে তার চোখে পানি চলে আসলো। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম তিনি দরজা পর্যন্ত কেন এসেছিলেন। তখন মা কাঁদতে শুরু করে বলল, মা, কারেন্ট মিটারের লোকজন এসে আমাদের বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। মায়ের কথা শুনে আমার মনটা কেমন করে উঠল। এখন অনেক গরম, কারেন্ট ছাড়া বেঁচে থাকা অনেক কঠিন। কিন্তু গত 2 মাস ধরে আমরা বিল দিতে পারিনি, সম্ভবত সে কারণেই আমাদের বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করে দিয়েছে। মায়ের চোখের পানি আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আমি মাকে ধরে বললাম, আমি একটা ভালো জায়গায় চাকরি পেয়েছি, কাল থেকে আমাকে কাজে যেতে হবে। মা আমার মাথায় হাত রেখে বললেন, এখন তুই আমাদের ভরসা, আর তোকেই তোর 2 বোনের বিয়ের ব্যবস্থা করতে হবে। মা আমার উপরে একটি ভারী দায়িত্ব দিয়ে দিলেন। আমি ভাবছিলাম কিভাবে আমি এই দায়িত্ব পালন করব, কিন্তু আমাকেই এই দায়িত্ব পালন করতে হবে। মা জিজ্ঞেস করছিলেন আমি কোথায় চাকরি পেয়েছি, কিন্তু আমি তাকে বলতে চাইনি আমি কোথায় চাকরি পেয়েছি। তাই আমি মাকে বললাম যে আমি একটি বড় কোম্পানিতে একটি ভালো চাকরি পেয়েছি। আমার কাজের সময় ছিল বিকাল 3টা থেকে বিকাল 11টা পর্যন্ত। আমি অনেক কষ্টে মাকে এই কথাটা বলেছিলাম। আমার চাকরির সময় জেনে তিনি অবাক হয়ে আমার দিকে তাকাতে থাকলেন যে এটা কোনো কোম্পানি যেখানে বিকেল 3টায় তোকে কাজে ডাকে। আমি মিথ্যা বলেছিলাম যে এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এখানে 24 ঘন্টা কাজ চলে। এই সময়ে আমাদের টাকার এত প্রয়োজন ছিল যে তিনি আমাকে প্রশ্ন করার পরিবর্তে আমার মা আমাকে অনেক আশীর্বাদ করলেন। পরের দিন দুপুর 2টায় পিৎজা হাউসের জন্য বেরিয়ে পড়লাম। আমি কি জানতাম এখান থেকে আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাবে। পিৎজা হাউসে আসার পর ইউনিফর্ম চেঞ্জ করছিলাম। ম্যানেজার আমাকে পিৎজা হাউসের দরজার কাছে দাঁড় করিয়ে বললেন, আজ তোমার প্রথম দিন, তাই তুমি আসা যাওয়া সবাইকে সম্মানের সাথে স্বাগত জানাবে। তারপরে আমার দিকে তাকিয়ে সে রেগে বলল, এটা কি রকম হলো, আগে তুমি তোমার মেকআপ করো। ম্যানেজারের কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম, কারণ আমার মেকআপ ছিল না।
সেখানে উপস্থিত আরেকটি মেয়ে তার মেকআপ নিয়ে সে আমাকে দ্রুত মেকআপ করে দিয়েছিল এবং তারপরে আমি যখন আয়নায় নিজেকে দেখলাম আমি অবাক হয়ে গেলাম। আমি জানতাম না যে আমি এত সুন্দর। আমার শরীরের রং সাদা, কিন্তু একটু মেকআপ করার পর আমি অনেক উজ্জ্বল হয়ে উঠলাম। আয়নায় নিজেকে দেখছিলাম, তখন মেয়েটি বলতে শুরু করলো যে এই লোকগুলো তোমাকে শুধু তোমার সৌন্দর্যের জন্য এখানে রেখেছে, নইলে কাজ করার জন্য তো